সলিডের ডেনসিটি লিকুইডের চাইতে যেহেতু বেশি, এই কারণে আহ, এইটা হবে পজিটিভ। আর যদি কখনো সলিডের ডেনসিটি লিকুইডের চাইতে কম হয়, তাহলে স্লপটা কি হবে, নেগেটিভে যাবে। যেমন ওয়াটার, বিসমাথ এবং অ্যান্টিমনি, এইখানে তোমরা কি বিষয়টা বুঝতে পারছো কিনা, যে পজিটিভ স্লপটা পজিটিভ হচ্ছে আহ, কারণ সলিডের ডেনসিটি কি লিকুইডের চাইতে বেশি না সাধারণত। জি স্যার। তো সেক্ষেত্রে পজিটিভ হবে, কিন্তু ব্যতিক্রম আছে না। জি স্যার, পানি যেরকম। হ্যাঁ, এখানে সেই ব্যতিক্রমগুলো বলা হচ্ছে। পানি, আমরা জানি পানির বরফের ডেনসিটি কি ওয়াটার চাইতে কম, এই কারণে কম। বরফটা পানির উপর ভাসে। জি স্যার। এগুলো গেল আমাদের এক্সেপশনস। ওয়াটার আমাদের দৈনন্দিন ব্যবহারের ক্ষেত্রে, এটা তো সিরামিক না, বিসমাথ, অ্যান্টিমনি এগুলো তো মেটাল। তাহলে আমাদের সিরামিকের ক্ষেত্রে উদাহরণ আমাদের কি হতে পারে, সেক্ষেত্রে দেখো কিছু বলা আছে, উদাহরণ দেওয়া আছে। ইম্পর্টেন্ট এক্সেপশন অফ সিরামিক সিস্টেম আর দ্য গ্লাসেস অফ লিথিয়াম অ্যালুমিনোসিলিকেট। লিথিয়াম অ্যালুমিনোসিলিকেট এইটা ব্যতিক্রম আমাদের, যেগুলো নেগেটিভ হয় বা সলিডের ডেনসিটি লিকুইডের চাইতে কম। এবং আরেকটা উদাহরণ দেওয়া আছে, ম্যাগনেসিয়াম অ্যালুমিনোসিলিকেট, হুইচ আর ডেন্সার দেন দি ক্রিস্টালাইন ফেজ। এগুলো লিকুইড ফেজটা ক্রিস্টালাইন ফেজের চাইতে হায়ার ডেন্সিটি। এখন আসা যাক, এখানে বলা হচ্ছে যে লিকুইড ফেজ বলতে কি বোঝাচ্ছে। এখানে দেখো, সিস্টেম অফ দি গ্লাসেস অফ লিথিয়াম অ্যালুমিনোসিলিকেট, এখানে কিন্তু সরাসরি লিকুইড এবং সলিডের বর্ণনা করতে বলা হচ্ছে, গ্লাস বলা হচ্ছে। এই একই ম্যাটেরিয়ালে লিথিয়াম অ্যালুমিনোসিলিকেট যদি ক্রিস্টাল ফর্ম করে, তার চাইতে গ্লাস ফর্ম করলে গ্লাসের ডেন্সিটি বেশি হবে। আবার ম্যাগনেসিয়াম অ্যালুমিনোসিলিকেটে যদি ক্রিস্টাল ফর্ম করে, তার চাইতে যদি গ্লাস স্টেটে থাকে, তাহলে তার ডেন্সিটি হায়ার হবে। তোমরা কি উদাহরণটা বুঝতে পারছো? আমার মনে হয় তোমরা এখনো ক্লিয়ার হও নাই। এখানে গ্লাসের সাথে ক্রিস্টালের উদাহরণ দেওয়া হয়েছে, এই কারণে তোমরা জানো। এখন হয়তো আমি বলে দেওয়ার পরে বুঝতে পারবা। গ্লাস আমরা কি বলি, সুপার কুল লিকুইড বলি, মনে পড়ে? জি স্যার, সুপার কুল লিকুইড। তাহলে আমরা এখানে গ্লাস কেন উদাহরণ দিলাম, বুঝতে পারছো এখন? জি স্যার। লিকুইডকে আমরা সলিডের সাথে যখন তুলনা করতেছি, তখন আমরা গ্লাসকে বলতেছি ক্রিস্টালের সাথে তুলনা করতেছি। একই ম্যাটেরিয়ালস এর গ্লাস স্টেট এবং একই ম্যাটেরিয়ালস এর ক্রিস্টালাইন স্টেট, সেটাকে আমরা একটাকে বলতেছি সলিড, আর একটা হচ্ছে লিকুইড বা সুপার কুল লিকুইডকে আমরা এখানে লিকুইড। এইভাবে উদাহরণটাকে নিয়ে আসা হয়েছে। ক্লিয়ার এখন? তাহলে জি স্যার। সিরামিকের ক্ষেত্রে আমরা উদাহরণ পেলাম। এরপরে আসা যাক, আহ, আমরা যেটা আলোচনা করলাম সেইটা ছিল একটা জেনারেল ডায়াগ্রাম ছিল, যা আমরা আলোচনা করেছি আমাদের কিছু টার্মকে এক্সপ্লেন করার জন্য। এখন আমরা একটা রিয়েল গ্রাফ দেখতে চাই। এই যে সিলিকা বিভিন্ন টেম্পারেচারে, বিভিন্ন প্রেসারে সিলিকার যে ফর্ম হয়, ক্রিস্টালাইন ফেজটা আলাদা হয়। এইটার ভ্যাপার ফেজে থাকবে নাকি লিকুইড ফেজে থাকবে, সেটা নির্ভর করবে টেম্পারেচার এবং প্রেসারের উপরে। সেক্ষেত্রে আমরা এতক্ষণ যে আলোচনা করছি সেটা ছিল ইকুইলিব্রিয়াম ডায়াগ্রাম, এবং ইকুইলিব্রিয়াম অর্জিত হতে অনেক এটা একটা দীর্ঘ সময় লাগে। সেটা শুরুতে আমি বলেছিলাম, আমাদের মনে থাকার কথা, যে আমরা যখন ইকুইলিব্রিয়াম অর্জিত হচ্ছে, তখন আমরা বলতেছি একটা ফেজ থেকে আরেকটা এমন একটা অবস্থানে যাবে, তো সেটা সময়ের সাথে আর তার অবস্থার পরিবর্তন হবে না। এটা যেহেতু সলিড ফেজ থেকে একটা ফেজ থেকে আরেকটা ফেজে পরিবর্তন হবে, সুতরাং এটা সময় লাগবে অনেক। সেক্ষেত্রে আমরা যদি ইকুইলি বাম পাশের যেটা গ্রাফ বলতেছি আমরা, এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম ডায়াগ্রাম সিলিকার জন্য, সিলিকন ডাইঅক্সাইডের জন্য। এবং বি তে আমরা বলতেছি মেটাস্টেবল ফেজ। তার মানে আমরা যদি ইকুইলিব্রিয়ামে পৌঁছার জন্য যতটুকু সময় দরকার, সেই সময়টুকু না দিই,
তাহলে সেই গ্রাফটা কেমন হবে, তখন আরো কিছু ফেজ হবে বা ফেজে মার্চ করবে, এবং সেই ফিগারটা কেমন হবে। ডান পাশে দেখো ফিগার বি, এইখানে আমাদের মেটাস্টেবল ফেজ সহ একটা ডায়াগ্রাম দেওয়া আছে। ফিগার এ তে বলা হচ্ছে এস্টিমেটেড ইকুইলিব্রিয়াম ফেজেস ফর সিলিকা, সিলিকার জন্য ইকুইলিব্রিয়াম ফেজ, কিন্তু বিকজ দ্য রেটস অফ চেঞ্জ বিটুইন দি সিলিকা ফেজ আর ভেরি স্লো, যেহেতু এটা রেটটা খুবই ধীরে, যেটা আমি বলতেছিলাম পূর্বেই, সুতরাং এর মাঝামাঝি মেটাস্টেবল বলতে কি বোঝাচ্ছে, যেটা আসলে স্টেবল না, কিন্তু দুইটা ফেজের মাঝখানে চেঞ্জের সময় সেটা উৎপন্ন হচ্ছে এবং সেটা পরবর্তীতে আবার ভ্যানিশ হয়ে যাবে। কিন্তু এই যে মেটাস্টেবল ফেজ গুলো রিয়েল ম্যাটেরিয়ালস থেকে যাবে, এবং যদি থেকে যায়, এবং বলতেছে প্রায় সময় দেখা যায় যে এই ফেজ গুলো আবার ডমিনেট করে যখন এই বিহেভিয়ারের ক্ষেত্রে। এবং যে মেটাস্টেবল ফেজ গুলো কিভাবে প্রস্তুত হয়, এই যে ডায়াগ্রামে আমাদের ইকুইলিব্রিয়াম ডায়াগ্রাম থেকে এইটা রিয়েল ম্যাটেরিয়ালস যেটা হয় সাধারণত, সেটা আমাদের ফিগার বি তে গণনা করা হচ্ছে। দেখো, তোমরা যদি চাও ফিগারটা নোট করে নিতে পারো। তোমাদের নোট করা হয়ে গেলে আমাকে বলো, আমি তাহলে পরবর্তী স্লাইডে চলে যাবো। আমরা তাহলে পরবর্তী স্লাইডে দেখতে পারি। এখন আমরা তখন আলোচনা করলাম ওয়ান কম্পোনেন্ট সিস্টেম নিয়ে, সেখানে আমরা শুধুমাত্র একটা ম্যাটেরিয়ালস নিয়ে আলোচনা করেছি। এবার দেখা যাক টু কম্পোনেন্ট সিস্টেম কেমন হতে পারে। এবং এই যে টু কম্পোনেন্ট সিস্টেম গুলোকে আমরা বাইনারি সিস্টেম বলতেছি। আমরা যখন আর একটা সিস্টেমের মাঝে আরেকটা ম্যাটেরিয়ালস প্রবেশ করাচ্ছি, তখন ইকুইলিব্রিয়াম যে অবস্থায় ছিল ওই ম্যাটেরিয়ালস এর জন্য সলিড স্টেটে অথবা লিকুইড স্টেট অথবা ভেপার ফেজে সেইটা আর এক্সিস্ট করবে না, সেটা পরিবর্তিত হয়ে যাবে। ইকুইলিব্রিয়াম, নতুন ইকুইলিব্রিয়াম থাকতে হবে, যেহেতু সেখানে কম্পোজিশন পরিবর্তিত হয়ে গেছে। এবং যে নতুন ম্যাটেরিয়ালস তৈরি হবে, নতুন ফেজ তৈরি হবে, তার প্রপার্টিজ পরিবর্তন হয়ে যাবে। এবং এইটা যে আগের যে লাইন গুলো ছিল বা যে ডায়াগ্রাম ছিল, সেই ডায়াগ্রামকে অবশ্যই জটিল করে তুলবে। এবং আমরা যে টু ডাইমেনশনাল মাধ্যমে
প্রকাশ করতে পারছিলাম সেটা হয়তো আর সম্ভব হবে না, তখন আমাদের 3 ডাইমেনশনাল ডায়াগ্রাম প্রয়োজন হবে। এবং 3টা ভ্যারিয়েবল থাকবে, প্রেসার, টেম্পারেচার এবং কম্পোজিশন। আগে আমাদের কম্পোজিশনের কোনো অ্যাক্সেস ছিল না কম্পোজিশনের জন্য, কারণ সেখানে কম্পোজিশন ছিল সেম একটা ম্যাটেরিয়ালস এর জন্য। যখন আমরা 2টা ম্যাটেরিয়ালস দেব, সেখানে প্রেসার, টেম্পারেচার তো আগে থেকে আমাদের ভ্যারিয়েবল ছিল, আর একটা ভ্যারিয়েবল সেখানে যোগ হবে কম্পোজিশন নামে। এখানে একটা দেখো, কিভাবে আমরা 2 কম্পোনেন্ট সিস্টেমকে উপস্থাপন করতে পারি সেটা এখানে দেখানো যেতে পারে। প্রেসার, টেম্পারেচার এবং কম্পোজিশন, এক পাশে আমাদের প্রেসার আর এক পাশে কম্পোজিশন, এবং আর এক পাশে আমরা দিলাম টেম্পারেচার দিয়ে আমরা সলিড, লিকুইড, তাপমাত্রা 3টা ফেজকে আলাদা করতেছি। এবং সেখানে আমরা আমাদের 3D মডেল প্রয়োজন পড়বে বা 3D ডায়াগ্রাম প্রয়োজন হবে এই যে 2 কম্পোনেন্ট সিস্টেমকে বর্ণনা করার জন্য। এখানে উদাহরণ দেওয়া হচ্ছে সিলিকা এবং অ্যালুমিনিয়াম যদি আমরা কনসিডার করি, তাহলে সেখানে তৃতীয় কম্পাউন্ড ফর্ম করতে পারে, যেমন মালাই যদি ফর্ম করে, সেখানে 3 অণু অ্যালুমিনিয়াম অক্সাইড এবং 1 অণু সিলিকা মিলে এই কম্পাউন্ড ফর্ম করতে পারে। এরপরে আসা যাক প্রেজেন্স এন্ড ডিগ্রি অফ সলিড সলিউশন। আমরা জানি কিছু ম্যাটেরিয়ালস সলিড সলিউশন ফর্ম করে। তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার, শুনতে পাচ্ছি। সলিড সলিউশন কাকে বলে তোমরা জানো? আচ্ছা, তোমরা কাজ করো, তোমরা সবাই অ্যাটেন্ডেন্স দাও, রোল নাম্বার লিখে আমাকে মেসেজ করে দাও। সেক্ষেত্রে আমি বুঝতে পারবো তোমরা কে কে আসো। অনেকে ছিল না, হয়তো দেখলাম নতুন আসছো অনেকে। তোমাদের রোল নম্বর লিখে এখানে মেসেজ করে দাও। আসলে কি নামটা? আর সোমানের কি সমস্যা হয়েছে? আচ্ছা, তোমাদের মধ্যে একজন বলো যে সলিড সলিউশন কাকে বলে? ওয়াহিদুর রশিদ, রোল নম্বর 3। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সলিড সলিউশন কাকে বলে মনে পড়ে নাকি পড়া হয় না এখনো? স্যার এটা পড়া হয়নি স্যার। পড়া হয় নাই? শঙ্কর পাল 04 না 05? শঙ্কর পাল, তুমি আসো নাকি নাই? স্যার ওর মাইক্রোফোন নষ্ট স্যার। আচ্ছা, ইমেল 04। নাকি তোমরা অনেকে উপস্থিত নাই এখানে? রোল 32 নাম লেখা নাই এখানে, রোল নাম্বার শুধু দেখা যায় 32 কে। স্যার আসসালামু আলাইকুম স্যার। 32 তুমি? জি স্যার, সাগর। আচ্ছা, সলিড সলিউশন এই নাম শুনছো এর আগে না শোনো নাই? জি স্যার, শুনছি স্যার। আচ্ছা, কি শুনছো এর সম্পর্কে? স্যার এটা পড়া হয় নাই তেমন, মানে খেয়াল নাই তেমন একটা। দুইটা বিষয়, একটা হচ্ছে খেয়াল নাই একরকম, আর একটা হচ্ছে পড়া হয় নাই বা আমাদের
ডিপার্টমেন্টে নিয়ে আলোচনা করা হয় না এবং না স্যার, এটা পড়া হয়েছে কিন্তু খেয়াল নাই আর কি। এর আগে একজন বলছে পড়া হয় নাই, তোমার খেয়াল না থাকতেই পারে, কিন্তু পড়া হয় নাই বললে পরে বিষয়টা অন্যরকম দাঁড়ায়। রোল নাম্বার 41 বিলাল। ইয়েস স্যার। হ্যাঁ বলো, তুমি কি সলিড সলিউশন এটা সম্পর্কে তোমার কতটুকু মনে পড়ে? স্যার, সলিড সলিউশন মানে হচ্ছে একটা সলিডের মধ্যে আরেকটা সলিডের মিশ্রণ। মাঝে আর একটা সলিডের মিশ্রণ। আচ্ছা যেমন স্যার কপারের মধ্যে জিঙ্কের মিশ্রণ, এরকম। আচ্ছা, সলিউশন মানে তো বোঝো, সলিউশন মানে হলো সেখানে নতুন কোনো ফেজ থাকবে না, সবখানে একই ফেজ থাকবে, এটা তো সলিউশন। আর হোমোজেনাস মিক্সচার হবে স্যার সলিডের, যেখানে ফেজ একই একই হবে স্যার। লিকুইডের ক্ষেত্রে সলিউশন বলতে আমরা লিকুইড বুঝি মূলত, সেখানে আমরা লিকুইডের ক্ষেত্রে যে সলিউশন না বুঝি, সেম কন্ডিশন, শুধুমাত্র এটা সলিডের ক্ষেত্রে হবে। ফেজটা ছিল তখন লিকুইড, এখন হবে ফেজটা সলিড। এইটা যেমন অ্যালুমিনিয়াম এবং সিলিকা মিলে বলতেছি আমরা যেটা, সেটা কিন্তু তোমার নতুন কম্পাউন্ড ফর্ম করতেছে। নতুন কম্পাউন্ড ফর্ম করলে সেটা কিন্তু সলিড সলিউশন হবে না, সেটা হবে আলাদা কম্পাউন্ড ফর্ম করে। সলিড সলিউশন তখনই হবে কোনো কম্পাউন্ড ফর্ম করতেছে না, কিন্তু সেটা কোএক্সিস্ট করে থাকতেছে এবং সেখানে ফেজটা হবে একই, এটা হবে সলিড সলিউশন। এবং নির্দিষ্ট রেঞ্জ থাকবে তার একটা, যে এই কম্পোজিশন থেকে এই কম্পোজিশন পর্যন্ত একটা সলিড সলিউশন অবস্থা থাকে, এরপরে সেটা আলাদা ফেজ তৈরি করবে। এবং ডিফেক্ট অফ টেম্পারেচার অন দ্য ডিগ্রি অফ সলিড সলিউশন, টেম্পারেচার ইফেক্ট থাকবে সলিড সলিউশনের উপরে। এবং ফেজ ইকুইলিব্রিয়াম ডায়াগ্রাম থেকে আমরা the temperature at which a compound goes from one fission structure to another, আচ্ছা ফেজ এটা মনে হয় আমরা পূর্বেই পড়েছি। আমাদের আজকে যে টু কম্পোনেন্ট সিস্টেম এই পর্যন্ত আমরা আমাদের যে পূর্বে স্লাইড চলে এসেছিল, এটা এটা আমার যতদূর মনে পড়তেছে তোমাদেরকে স্লাইড পূর্বে পড়াইছি আমি, তোমাদেরকে মনে পড়তেছে কিনা? কিন্তু তোমরা কেউ আমাকে বললা না কথাটা। আচ্ছা আমি পূর্বে স্লাইড বের করে দেখে বুঝতে পারবো। হ্যাঁ এইটা আমি পূর্বে তোমাদেরকে পড়াইছি এটা। তোমরা কি স্লাইড দেখতে পাচ্ছ এখন? জি স্যার। স্যার দেখা যাচ্ছে। আচ্ছা আমরা একটু ফিরে যাই। মনে হয় তোমরা পূর্বের এগুলো ভুলে গেছো মনে হচ্ছে। আমরা প্রথমে সিরামিক ফেজ ডায়াগ্রাম সম্পর্কে জেনেছি, ফেজ ডায়াগ্রাম গুলো কিভাবে ইনফরমেশন দেয় সেগুলো জেনেছি। তারপর আমরা ওয়ান কম্পোনেন্ট ফেজ ডায়াগ্রাম সম্পর্কে আলোচনা করেছি এবং একটা উদাহরণ দিয়ে এই যে এই ফেজ ডায়াগ্রামটা জেনারেল স্কিমেটিক ডায়াগ্রাম ছিল সেটাকে আমরা এক্সপ্লেন করেছি। এক্সপ্লেন করার পরে যে বিভিন্ন পয়েন্ট আছে এখানে, সেই পয়েন্টগুলো বিভিন্ন কার্ভ আছে সেগুলো আমরা আলোচনা করেছি। এবং তারপর আমাদের যে ফেজ রুল ছিল সেই ফেজ রুল দিয়ে আমরা এটাকে এক্সপ্লেন করেছি। তারপরে আমরা একটা আমরা রিয়েল যে ডায়াগ্রাম কেমন হতে পারে সিলিকার ক্ষেত্রে, সেটা আমরা ইকুইলিব্রিয়াম ডায়াগ্রামটা কেমন হবে এবং আমরা যেহেতু বাস্তব ক্ষেত্রে
ইকুইলিব্রিয়াম ডায়াগ্রাম বুঝতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ পর্যন্ত সময় দিই না, আমরা সরাসরি ম্যাটেরিয়াল প্রস্তুত করি। সে প্রস্তুত করার ক্ষেত্রে দীর্ঘক্ষণ অপেক্ষা করার কোনো সুযোগ নাই। সেক্ষেত্রে আমাদের ফেজ পরিবর্তন কেমন হবে, অথবা মাঝামাঝি অন্য ফেজ তৈরি হবে, মেটাস্টেবল ফেজ যেগুলোকে বলতেছি আমরা, সেগুলো সহ কেমন হবে, সেগুলো আমরা সিলিকার ক্ষেত্রে আমরা জানলাম। এরপরে টু কম্পোনেন্ট সিস্টেম কেমন হতে পারে সেইটা সম্পর্কে আমরা জানলাম। এবং এই যে প্রেসার টেম্পারেচার সাথে আরো একটা ভ্যারিয়েবল যোগ হচ্ছে কম্পোজিশন, সেটা যোগ হয়ে ফিগারটা কেমন হতে পারে সেটা নিয়ে আমরা আলোচনা করলাম। আমরা পরবর্তীতে এই যে টু কম্পোনেন্ট সিস্টেমের নিয়ে ডিটেলস আমরা আলোচনা করব আগামীতে। তোমাদের সবাই অ্যাটেন্ডেন্স দেওয়া হয়ে গেছে না? পার্টিসিপেন্ট এখন 47, কিন্তু মেসেজ আসছে 48। তার মধ্যে দু একজন হয়তো ডিসকানেক্ট হয়ে গেছো, অথবা কেউ হয়তো দুবার দিয়েছ। তাহলে আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম স্যার।